আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। চলমান বন্যায় সরকারি হিসেবে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে। এছাড়া আরও ১ কোটি টাকা নগদ বরাদ্দ দেওয়ায় বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৪,৫২,০০,০০০ টাকা। ১১টি জেলায় মোট ১২,২৭,৫৫৪টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৮,২২,৭৭৪ জন। মৃতের সংখ্যা ৩১ জন। আমরা ১ কোটি টাকা নতুন বরাদ্দ করেছি, সেটি হচ্ছে কুমিল্লাতে ৩০ লক্ষ, ফেনীতে ২০ লক্ষ, নোয়াখালীতে ৩০ এবং লক্ষ্মীপুরে ২০ লক্ষ। এটা হচ্ছে বাড়তি বরাদ্দ। বিগত বছরগুলোতে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকার ঋণ আত্মসাৎ এবং অর্থ পাচার করেছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার হওয়া অর্থের সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান। দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তায় আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে। জানানো হয়, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই ব্যাংকিং কমিশন গঠনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংককে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করা হবে এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ৬ মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করা হবে। আরও বলা হয়, ব্যাংকগুলোর পুনর্গঠন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কার সময় সাপেক্ষ। তবে সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলাস সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তাঁর সরকারের কানাডার সমর্থন প্রয়োজন। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই। ফ্রান্স বাংলাদেশ পুনর্গঠনের প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত বলে জানান ফরাসি রাষ্ট্রদূত। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পরে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাসনাহ মোহাম্মদ হাশিম। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশীয় সংগঠন আসিয়ানের সদস্য করতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। শেষে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, কর কমিশন ও ভূমি নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিএনপি। আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই এত দিন আন্দোলন করেছে তাদের দল। ইমরুল আহসানের রিপোর্ট। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোন রকম আগাম সতর্কতা ছাড়া ভারত বাঁধ খুলে দেয়, ভয়াবহ বন্যা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে। বন্যার কারণে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সীমিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচির অর্থ যাবে ত্রাণ তহবিলে। নির্বাচন আয়োজনের জন্য বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বলেও জানান তিনি। যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো, আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না। কারণ ইট দ্য পিপল, আলটিমেটলি জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে। নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিএনপির বক্তব্য নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট।
আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি, লড়াই করে এসেছি। ওই বিষয়কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। 1/11 কথা তো ভুলে যায়নি। 1/11 যেটা হয়েছিল সেটা ছিল রাজনীতিকরণ, ডিপলিটিসাইজেশনের একটা প্রচেষ্টা। যাদের দুর্ভাগ্যজনকভাবে যাদের জনসমর্থন নেই, যাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা ধরনের চিন্তা ভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে। আমি কোনো দলের নাম বলছি না আর কি। জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেন তিনি। না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার, যে একটা সংগঠন তৈরি করবার, রাজনীতি করবার অধিকার আছে, সেটা করতেই পারে। এটা নিয়ে আমাদের বিরূপ কোনো নেই। সারা দেশে ঢালাওভাবে মামলা দায়ের না করতে দলীয় নেতাকর্মী ও পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। যার ফলে মানুষ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব নিয়ে এসেছে তা স্বল্প ও মধ্যমেয়াদে পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দুর্নীতি প্রতিরোধে স্থায়ী টাস্কফোর্স গঠনের সুপারিশও করে সংস্থাটি। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের আগস্ট বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কিছু সুপারিশ তুলে ধরতে এক সংবাদ সম্মেলন করে টিআইবি। নতুন বাংলাদেশ, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন শীর্ষক এই সংবাদ সম্মেলনে সংস্থাটি রাষ্ট্র সংস্কারে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করে। নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদ দেয়া, পুলিশ কমিশন গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা প্রদান, তথ্য অধিকার নিশ্চিতের পথে বাধা সৃষ্টিকারী আইনসমূহ বাতিল, স্বাধীন ব্যাংক কমিশন গঠন সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। দুর্নীতি ও অর্থপাচারের কার্যকর জবাবদিহির অনুকরণ দৃষ্টান্ত স্থাপনে দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সম্পৃক্ত করে একটি স্থায়ী টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্স অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় কাজ করবে, কিন্তু একই টাস্কফোর্স স্থায়ীভাবে কাজ করবে, যাতে ভবিষ্যতেও তাদের হাতেই কর্তৃত্বে সমন্বিতভাবে দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে অর্থপাচারের কাজটি, যেটি এই সংস্থাগুলোর ম্যান্ডেট, সেই কাজটি যেন কার্যকরভাবে সম্পন্ন হয়। অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র 20 দিনে মূল্যায়ন করা সমীচীন হবে না উল্লেখ করে ডক্টর ইফতেখার বলেন, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই সরকারকে জনগণের প্রত্যাশা পূরণ করতে হচ্ছে। এর বাইরেও রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছে তারও কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এসব সংস্কার কাজ বাস্তবায়ন করা কঠিন বলেই সরকারকে তার জন্য প্রযোজ্য সময় দিতে হবে বলেও উল্লেখ করেন টিআইবি নির্বাহী পরিচালক। নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক সমঝোতা, এটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট। এটা ম্যান্ডেট জনগণের থেকে প্রাপ্ত ম্যান্ডেট, এর থেকে সরে আসার কোনো সুযোগ নাই। এই ম্যান্ডেটটাকে ডেলিভার করার জন্য যে সময়টুকু দরকার, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে স্বল্প মধ্যম মেয়াদে সম্ভব। এটুকু আমি বলতে পারি, কিন্তু কতটুকু সময় লাগবে সেটা তারা নিজেরা নির্ধারণ করবে। একটি কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তে আরেকটি কর্তৃত্ববাদী শাসন যেন দেশে না আসে, সেদিকেও জনগণের প্রত্যাশা রয়েছে বলেও জানান টিআইবির প্রধান নির্বাহী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। আর জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তামসিদ সুমনের রিপোর্ট। 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাতের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামায়াতে ইসলামী। ডিজিএফআই, এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জামাত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলে জানান দলটির নিযুক্ত আইনজীবী। জামাতের নিবন্ধন বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত
এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। এদিকে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির এই খবরে সন্তোষ প্রকাশ করেন। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, ২৬ দিনের মাথায় বা ২৭ দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে এই পর্যন্ত জামায়াতকে 4 বার নিষিদ্ধ করা হলেও রাজনৈতিক নানা প্রেক্ষাপটে প্রতিবারই তা প্রত্যাহার করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আলোচিত ও সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়া সহ অসত্য ও জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়। এর আগে গত ২৬শে অগস্ট নারায়ণগঞ্জের সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যেখানেই হাত দেওয়া হয় সেখানেই দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিকেলে পেট্রো বাংলা কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে তিনি একথা বলেন। দুর্নীতিবাজ কর্মকর্তা কাজে যতই দক্ষ হন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জানান, খুব বেশি প্রয়োজন না হলে সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন না। আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব কোম্পানি পুনর্গঠন করা হবে। সরকারকে সময় দিতে হবে জানিয়ে এখন আন্দোলন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। বলেন, সবার বেতন বাড়ানো সম্ভব নয়, কারণ বাড়তি বেতন দিতে টাকা ছাপাতে হলে বাড়বে মূল্যস্ফীতি। যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি। দুর্নীতি শুরু হয় মাথা থেকে। আমরা সেই দৃষ্টান্তটা হতে চাই যে আমরা নিজেরা সম্পূর্ণভাবে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চাই, এবং আমরা আশা করব আমাদের যারা সচিব, আমাদের যারা উচ্চপদস্থ সংস্থা প্রধান, তারাও কিন্তু সেই দৃষ্টান্ত অনুসরণ করবেন, এবং সেই দৃষ্টান্ত যদি অনুসরণ না করেন তাহলে কিন্তু আমরা তাদেরকে বদলাতে বাধ্য হব। ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের করা ৬ মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ময়মনসিংহ জেলা জাজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। প্রতিক্রিয়ায় এনটিভির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হয়রানি করতেই এসব মামলা করা হয়েছে। শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাভেদ। ২০১৭ সালের ৩রা ও ৪ঠা আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় জমি সংক্রান্ত বিষয়ে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে ৩টি করে মোট ৬টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সময় তিনি দেশের বাইরে ছিলেন। গত ১৮ই আগস্ট দেশে ফিরে এসে আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে করা সব মামলা মোকাবেলা করছেন। বুধবার ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির হয়ে ৬ মামলায় জামিন চান মোসাদ্দেক আলী। এ সময় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক ফারহানা ইয়াসমিন মোসাদ্দেক আলীকে স্থায়ী জামিন দেন। আমি সকল সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেশে ছিলাম না, সেই জন্য এই মামলা হয়েছে, আমি আসতে পারি নাই। আমি আসার সাথে সাথেই আমি সারেন্ডার করেছি, বেল নিয়েছি। এই মামলা সহ আমার বিরুদ্ধে যত মামলা দিয়েছে সবগুলোই হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে হেয় করার জন্য করেছে। কোনো মামলাই আইনগতভাবে চললে আমি মনে করি না আমার বিরুদ্ধে কোনো রায় হবে। আমি সকল মামলাই ইনশাআল্লাহ বিজয় অর্জন করব, এবং আমি দেশবাসীর দোয়া চাই। আমি আশা করছি এই ধরনের যে মিথ্যা মামলা থেকে যেন মানুষ পরিত্রাণ পায়। আসামি পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট আনোয়ারুল আজিম টুটুল। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এম এ হান্নান খান, মাসুদ তানভীর তান্না, মুখলিসুর রহমান ও রেজাউল করিম। মোসাদ্দেক আলীর আইনজীবী জানান, মামলাগুলোতে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। এই মামলাটিতে উনাকে সম্পৃক্ত করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। কারণ এই মোকদ্দমা যখন দায়ের করা হয়েছে, ঘটনাস্থলে এই আসামি ছিল না, যাকে আসামি করা হয়েছে।
ঘটনা ছিল উনি দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থাকার পরে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে উনি জানেন না, যখন পত্রিকায় বিজ্ঞপ্তি হয়েছে উনি জানার পর, ওনার পরিবার জানছে, জানার পর উনি দেশে আসছেন 18 তারিখে, আজকে ভলান্টারি সারেন্ডার করছেন। মোকদ্দমাটি অচল যোগ্য বিদায় আসামিকে যথারীতি জনাব মুসাদ্দেক আলী সাহেবকে জামিন দিয়েছেন। এর আগে গত 21শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে অপর 4 মামলায় জামিন পান এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মুসাদ্দেক আলী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আভ্যন্তরীণ ও বহির্শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 1 দশক পর নিজ জেলা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পৃথক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ অনেকেই ষড়যন্ত্রে মেতে উঠেছে এই দেশে সত্যিকারের গণতন্ত্র বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে। সেই ষড়যন্ত্রকারীদের বীজনাথ ভেঙে দিতে হবে হুঁশিয়ারি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, তারা ক্ষমা চাইলেও কুকর্মের বিচার হবে, কোনো অন্যায় নির্যাতন চলবে না। উল্লেখ করে আইন নিজের হাতে তুলে না নেবার আহ্বান জানান তিনি। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বানও জানান তিনি। এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। যদি আমরা আন্দোলন বন্ধ করি, হাসিনা ফ্যাসিবাদী দূষররা সুযোগ পাবে, সেই সুযোগ কি আপনারা দিবেন? বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাকশালী শক্তির গণহত্যাকারীদের কি রাজনীতি করতে দেবেন? তারা কি বাংলাদেশে রাজনীতি করার আরো অধিকার রাখে? যদি তাই হয়, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ সব সময় মানুষের জন্য উন্মুক্ত রাখবো। নগদ নিবেদিত অর্থনীতির খবর। এস আলমের সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তাই এই সম্পত্তি না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শুধু এস আলম নয়, সব ব্যাংক লুটেরাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। বন্যার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সময় বেশি লাগতে পারে জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি কমে গেলে সুদ হারও কমে যাবে, ঋণ পরিশোধ করতে আর টাকা ছাপানো হবে না জানিয়ে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বলেন, রাষ্ট্রযন্ত্র ঠিক না হলে ব্যাংকিং খাতও ঠিক হবে না, তাই সবার আগে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। নতুন গঠিত পরিচালনা পর্ষদ সরকারের সাথে কাজ না করলে আবারও পুনর্গঠন করা হবে বলে হুঁশিয়ারি দেন গভর্নর। যে এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, এটুকু আমি জানিয়ে থাকছি। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে গঠিত কমিটির 11 সদস্যের তালিকা প্রকাশ করেছে উপদেষ্টা কার্যালয়। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শ্বেতপত্র প্রস্তুতি কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শারমিন নেলর্মি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী। ডলার সংকট থাকলেও প্রয়োজনীয় দ্রব্য আমদানিতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সার, কীটনাশক, খাদ্যপণ্যের আমদানি আটকে থাকছে না। বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি সহ সার্বিক দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বাজার সিন্ডিকেট সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সার, কীটনাশক, তারপরে জ্বালানি, খাদ্য,
এইগুলো একেবারে এই কোনো কিছুই আটকাচ্ছে না, যেমনি পারো বাংলাদেশ ব্যাংক ম্যানেজ করছে। তার কোথেকে সে দিচ্ছে সে দিয়ে জানে, আপনারা জানেন। মেকানিজম আছে, এটাতে আমার মনে হয় না খুব অসুবিধা হবে। একটু কিছু কিছু জায়গায় আছে, হয়তো কিছুটা সময় লাগবে, বাট অতি প্রয়োজনীয় জিনিসপত্র কোনো আটকাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দেশের 15টি ব্রিজে ছাত্রদের কথা বলে টোল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, যা সঠিক নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরও ব্রিজে টোল দিতে হবে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা, হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি। আজ এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সার্জিস আলম। স্টুডেন্টদের কথা বলে হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে হোক, এই নামের অপব্যবহার করে কেউ বাংলাদেশের কোথাও ভুলে এই কাজ করবেন না। প্রত্যেকটি ব্রিজে টোল দিবে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো যদি ত্রাণের ট্রাকও বাংলাদেশের যে কোনো জায়গায় যায়, সেই ট্রাকও টোলের টাকাটি দিয়ে তারপরে যায়। যারা এই মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজি, নির্যাতন, হয়রানি, ঘরবাড়ি ভাঙচুর এরকম কোনো কিছুর সাথে জড়িত, তাদেরকে স্পষ্টভাবে আইনের আওতায় আনা হোক। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীরের কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছে সংগঠনটির সাবেক সভাপতি এনামুল হক খান। সকালে সংগঠনটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বর্ণ ব্যবসায়ী না হয়েও গেল 5 বছর ধরে তিনি সভাপতি হয়ে পুরো সমিতিকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছেন। তাই এই খাতকে বাঁচাতে বাজুসের বর্তমান কমিটি ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নিজের ব্যবসার স্বার্থে আন্তর্জাতিক বাজার দর উপেক্ষা করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়, যার ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ায় ব্যবসায়ীদের কেনাবেচায় বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন তিনি। আমাকে জিম্মি করে বলা হয় এবং জোর করে বাজেস সভাপতির পদ থেকে নির্বাচন না করে তাকে বাজেস সভাপতি করার জন্য আমাকে চাপ প্রয়োগ করে। এরই ধারাবাহিকতায় সাধারণ প্রার্থীদের নমিনেশনের কেনার সুযোগ না দিয়ে সায়েম সুবহান আনভীর নিজেকে সভাপতি ঘোষণা করেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।